প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের মাত্র 5 দিন পর হঠাৎ করে দোহা উড়ে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। কিন্তু কার সঙ্গে দেখা করার জন্য তিনি কাতার গেলেন, কি নিয়ে আলোচনা হবে এবং এই সফরের অর্থ কি বাংলাদেশের জন্য, ভারতের জন্য, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য? কেন তিনি 1 বছরের কম সময়ের মধ্যে 4 বার কাতারে গেলেন? ভারতের অনুসন্ধানী গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গত 15 নভেম্বর থেকে 28 নভেম্বর 3 দিন সরকারি সফরে দোহা গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। গত এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর 4 বার দোহা গেলেন খলিলুর রহমান। 1 বছরের কম সময়ে এতবার দোহা সফর কূটনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার দোহা সফরের আগে 19 নভেম্বর দিল্লিতে হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে ভারত সরাসরি জানায় বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে 12টি জঙ্গি ক্যাম্প সক্রিয় রয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, এই ক্যাম্পগুলো ভেঙে ফেলতে বাংলাদেশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে 24 নভেম্বর কুমিল্লার একটি সন্দেহভাজন জঙ্গি ঘাঁটিতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানের খবর পাওয়া গেছে, যা অজিত দোভালের চাপের প্রতিক্রিয়া হতে পারে বলে ধারণা করছে ওই পত্রিকাটি। অজিত দোভাল ভারতের নীতি নির্ধারক হিসেবেই পরিচিত। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ইস্যুতে তার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নর্থ ইস্ট নিউজের রিপোর্ট অনুযায়ী বৈঠকে ভারতের পক্ষ থেকে 3টি বার্তা ছিল। 1, সীমান্ত অঞ্চল জুড়ে 12টি জঙ্গি ক্যাম্প সক্রিয়। এসব ক্যাম্প নাকি রংপুর ডিভিশন, পার্বত্য চট্টগ্রাম এবং সীমান্ত ঘেঁষা কয়েকটি জেলায় ছড়িয়ে আছে। ভারত দাবি করেছে এখানে প্রশিক্ষণ, রসদ এবং যোগাযোগ ব্যবস্থা ভারত বিরোধী কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত। 2, গত বছরের অগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। ভারতের উদ্বেগের এটাই অন্যতম একটা কারণ। এবং 3, বাংলাদেশকে সরাসরি ব্যবস্থা নিতে হবে। দোভাল স্পষ্ট জানিয়েছেন, শুধু আশ্বাস নয়, মাঠে অ্যাকশন নিতে হবে। এই আলোচনা শেষ হওয়ার মাত্র 5 দিনের মাথায় খলিলুর রহমান দোহা রওনা হন। এটাই বিশ্লেষকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 2 সফরের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? কার সাথে দেখা করার জন্য খলিলুর রহমান দোহা গেছেন এবং কেন গেছেন? দোহা আজ বৈশ্বিক নিরাপত্তার রাজনীতির প্রধান হাব। যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি এখানে অবস্থিত। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স ইউনিট এখানে স্থায়ীভাবে থাকে। আফগান তালেবান, হামাস, মধ্যপ্রাচ্যের জটিল আলোচনা এগুলো দোহা কেন্দ্রিক হয়ে থাকে। অর্থাৎ এই জায়গায় মার্কিন সামরিক গোয়েন্দা, কাতারের কূটনীতি এবং দক্ষিণ এশিয়ার মধ্যপ্রাচ্য মার্কিন ত্রিভুজের কৌশল সব মিলিয়ে দোহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং খলিলুর রহমানের ঘন ঘন দোহা সফরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, দোহায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে খলিলুর রহমান বৈঠক করবেন। এখানে কয়েকটি বিষয় স্পষ্ট। ভারত এবং যুক্তরাষ্ট্র বর্তমানে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একই কৌশলের অংশীদার। চীনের প্রভাব মোকাবেলা, রোহিঙ্গা সংকট এবং সন্ত্রাস মোকাবেলায় উভয় দেশই বাংলাদেশকে স্ট্যাবিলাইজার হিসেবে দেখতে চায়। দোভালের সঙ্গে সংলাপের পর খলিলুর রহমানের মার্কিন নিরাপত্তা মহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এটা স্পষ্ট করে যে ভারত যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে সমন্বিত নিরাপত্তা বার্তা দিচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, কেন দোহা, কেন ওয়াশিংটন নয়? এই প্রশ্নের উত্তর বিশ্লেষকদের কাছে খুবই সহজ। তারা বলছেন, দোহা হলো এমন একটি স্থান যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড, আফগান দক্ষিণ এশীয় ডিভিশনের কর্মকর্তারা, স্পেশাল ইন্টেলিজেন্স ইউনিট সবাইকে একসাথে পাওয়া যায়।
তাছাড়া ঢাকায় বা দিল্লির তুলনায় দোহায় উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য বেশি উপযোগী। ভারত যে দাবি করেছে বাংলাদেশে কমপক্ষে 12টি জঙ্গি ক্যাম্প রয়েছে, কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশে কি সত্যি এ ধরনের ক্যাম্প সক্রিয়? এ বিষয়ে দুটি দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে। এক, ভারতীয় গোয়েন্দা তথ্য বাস্তব হতে পারে, কারণ ভারত কয়েক বছর ধরে বলছে বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তে ঘেঁষে কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন সক্রিয়। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টেও উল্লেখ আছে যে জঙ্গি নেটওয়ার্কগুলো সীমান্ত এলাকায় ছোট ক্যাম্প তৈরি করেছে। রংপুর বিভাগ, বিশেষ করে লালমনিরহাট, কুমিল্লা এগুলো দীর্ঘদিন ধরেই নিরাপদ স্থান হিসেবে পরিচিত। আর পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পুরনো ঘাঁটি আগে থেকেই রয়েছে। এবং দুই, যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক গেম। বাংলাদেশে বর্তমানে জিওপলিটিক্যাল বাস্তবতায় ভারত, যুক্তরাষ্ট্র, চীন তিন পক্ষের স্বার্থের সঙ্গে জড়িত। যদি সন্ত্রাস ইস্যু আন্তর্জাতিকভাবে হুমকি হিসেবে দেখানো হয়, তাহলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো সহজ হয়। দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে খলিলুর রহমানের হঠাৎ বৈঠক ইঙ্গিত দেয় কিছু বড় সিদ্ধান্ত হচ্ছে বা হতে যাচ্ছে। এখন আসল প্রশ্ন, দোহা সফরের মূল উদ্দেশ্য কি? তিনটি সম্ভাব্য ব্যাখ্যা সবচেয়ে গ্রহণযোগ্য। এক, ভারতীয় তথ্য যাচাইয়ের জন্য মার্কিন সহায়তা। ভারত যে 12টি জঙ্গি ক্যাম্পের তথ্য দিয়েছে, বাংলাদেশ হয়তো চাইছে এটি মার্কিন ইন্টেলিজেন্স দিয়ে ক্রস চেক করাতে। দুই, যুক্তরাষ্ট্র ভারত যৌথ নিরাপত্তা পরিকল্পনায় বাংলাদেশকে যুক্ত করা। ভারত এবং যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ সীমান্তে সন্ত্রাস নির্মূলে কঠোর অবস্থান নিক। তাই দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হতে পারে একটি বৃহৎ আঞ্চলিক নিরাপত্তা পরিকল্পনার অংশ। এবং তিন, রোহিঙ্গা রাখাইন ইস্যুকে নিরাপত্তার ফ্রেমে আনা। মিয়ানমারের পরিস্থিতি অস্থির, রোহিঙ্গা শিবিরে আন্তর্জাতিক অপরাধ চক্র সক্রিয়, সেখানে জঙ্গি গোষ্ঠীর প্রভাব বাড়ছে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ক্রাইসিস ম্যানেজমেন্ট বাড়াতে চাইতেই পারে। তাই খলিলুর রহমান দোহায় গিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা, বর্ডার সিকিউরিটি, ইসলামিস্ট নেটওয়ার্ক বিষয়ে মার্কিন কর্মকর্তাদের আশ্বস্ত করতে পারেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতায় সত্যিই কি 12টি জঙ্গি ক্যাম্প আছে? আমরা যদি নিরপেক্ষভাবে দেখি, বাংলাদেশ এক দশকেরও বেশি সময় ধরে বড় জঙ্গি হামলা ঠেকাতে সফল হয়েছে। তবে গত বছরের 5ই আগস্টের পর পরিস্থিতি পাল্টে গেছে। সীমান্ত ঘেঁষা এলাকায় বিচ্ছিন্ন প্রশিক্ষণ শিবির থাকতে পারে। পার্বত্য চট্টগ্রামে ছোট অস্ত্র ও ক্যাম্পের ইতিহাস রয়েছে। রোহিঙ্গা শিবিরে উগ্রগোষ্ঠী শক্তিশালী হচ্ছে। আফগান মধ্যপ্রাচ্য ফেরত উগ্রপন্থীদের গতিবিধি বেড়েছে। অর্থাৎ ঝুঁকি পুরোপুরি নেই এটা বলা যাবে না। দিল্লি দোহা দুদিকেই চলছে নিরাপত্তা কূটনীতির সূক্ষ্ম খেলা। এটা শুধু এক ব্যক্তির সফর নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা কৌশলের কেন্দ্রবিন্দুতে থাকা একটি বড় ভূ রাজনৈতিক অধ্যায়। আপনিও কি তাই মনে করেন? 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর যখন দায়িত্ব নেন, তার কিছুদিন পরে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য অনেক চেষ্টা করা হয় এবং পদত্যাগ করানোর জন্য বাধ্য করা হয়। এবং তার কিছুদিন পরেই কথা ওঠে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ করতে হবে। সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগের দোসর। যখন সেনাবাহিনীর প্রধানের অ্যাক্টিভিটি এই ডক্টর ইউনূস দেখতে পায়, আওয়ামী বিরোধী এবং সেনাবাহিনীর প্রধান ডক্টর ইউনূসের আয়ত্তের মধ্যে আছে, কথাবার্তা শুনতেছে, তখন ডক্টর ইউনূস আর সেনাবাহিনীর প্রধানের অপসারণের ব্যাপারে সিরিয়াস হন নাই। পরবর্তী সময় তো আমরা দেখতে পেয়েছি ডক্টর ইউনূসের কথা মতো এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান উঠছে এবং বসছে। ডক্টর ইউনূস যাই চাচ্ছে সেনাবাহিনীর প্রধান তাই বক্তব্য দিচ্ছে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এই ডক্টর ইউনূসের কথা মতো অনেকদিন যাবৎ এখনো সেনাবাহিনী বহাল তবিয়তে পালন করছে। তার মানে ডক্টর ইউনূসের পুরো নিয়ন্ত্রণেই ছিল এই 15 থেকে 16 মাস ওয়াকারুজ্জামান। তাই এই ওয়াকারুজ্জামানকে অপসারণ করানো হয়নি। কিন্তু এই রিসেন্টলি 1-2 মাস ধরে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন তথ্যসূত্র জানতে পেরেছি সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য একটা গ্রুপ তৎপর হয়ে গিয়েছে। অনেকেই এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে বলে থাকে জামাত ঘেঁষা, কেউ বলে বিএনপি ঘেঁষা, কেউ বলে মধ্যপন্থী, কেউ বলে ডানপন্থী। যে পন্থী বলুক না কেন, এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী বিরোধী, এটা 100%। এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যদি জামাত ভালো রেজাল্ট করতে হয়, তাহলে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন। তাহলে কি করতে হবে? সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর ইউনূস এবং জামাত ইসলামের অনেক ব্যাপারে
হয়তোবা 100% মিলছে না, যতই ওয়াকারুজ্জামান আওয়ামী বিরোধী হোক। সেই কারণে ডক্টর ইউনূস এবং জামাত ইসলামী চাচ্ছে ডিসেম্বরের মধ্যেই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে পাকিস্তানপন্থী একজন লেফটেন্যান্ট জেনারেলকে সেনাবাহিনীর প্রধান বানাতে। অনেক জায়গায় নাম শোনা যাচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান করতে চাচ্ছে ডক্টর ইউনূস এবং জামাত ইসলামী এবং পাকিস্তান সিন্ডিকেট। এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তানপন্থী, যিনি, তাকে যদি সেনাবাহিনীর প্রধান বানানো যায় ডিসেম্বরে, তাহলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অনেক ভালো একটা সাপোর্ট পাবে জামাত ইসলামী। সেখানে যদি জামাত ইসলামী দেশ শাসন নাও পায়, অন্তত 100-র কাছাকাছি আসন অন্তত তারা সিস্টেমেটিক ভাবে ভাগিয়ে আনতে পারবে। সেই কারণে এই প্ল্যানগুলো সাজানো হচ্ছে। কিন্তু সেনাবাহিনীর মধ্যে যোগ্যতা অনুযায়ী, সিনিয়রিটি অনুযায়ী পরবর্তী সেনাপ্রধান সিলেক্ট করা হয়। সেই অনুযায়ী যদি আপনারা চিন্তা করেন, তাহলে লেফটেন্যান্ট জেনারেল শামীম হকই হওয়ার কথা আগামীতে সেনাবাহিনীর প্রধান। এর পরবর্তী সারিতে অনেকেই আছে, মাইনুর রহমান আছে লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক আছে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান আছে, লেফটেন্যান্ট জেনারেল এই কামরুল হাসান যার কথা বলা হচ্ছে তিনি আছে। কিন্তু সিনিয়রিটির হিসাবে, যোগ্যতার হিসাবে এবং অভিজ্ঞতার হিসাবে এই লেফটেন্যান্ট জেনারেল শামীম হকই আগামী সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা। কিন্তু ওনাকে না বানানোর সম্ভাবনা খুবই বেশি। যদি ডিসেম্বরে ওয়াকারুজ্জামানকে অপসারণ করা হয়, তাহলে সেনাবাহিনীর প্রধান হতে যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। ডিসেম্বরে যদি পরিবর্তন নাও করে, নির্বাচনের পরে, আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনের পরে হলো এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আর থাকছে না। 2027 পর্যন্ত, জুনের 5 তারিখ পর্যন্ত ওনার যে মেয়াদটা আছে, ওই মেয়াদ পর্যন্ত তিনি হয়তো ক্যারি করতে পারবে না। কারণ অনেক কিছুতেই এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে অনেকের অনেক সমীকরণ মিলছে না। সম্পূর্ণ পাকিস্তানপন্থী সেনাবাহিনীর প্রধান দরকার। বাংলাদেশের মধ্যে যে পাকিস্তান কথা মতো উঠবে এবং বসবে, পাকিস্তান সেটাই চাই। সে কারণে পাকিস্তান এককভাবে তাদের দেশের মধ্যে রাজনীতি মোটামুটি সেটিং করে ফেলেছে ইমরান খানকে জেলের ভিতরে মেরে ফেলার মাধ্যমে। অনেকেই বলছে গুজব, অনেকেই বলছে সত্য। যদি সত্যই ধরে নিই, তাহলে কিন্তু মোটামুটি একতরফা রাজনীতি সেটিং করে ফেলছে পাকিস্তানের মধ্যে। এখন বাংলাদেশের মধ্যে আলাদা দেশ হলো, একটা প্রদেশ হিসেবে সিস্টেমেটিক ভাবে ওরা চিন্তা করে একতরফা রাজনীতি সেটিং করার চেষ্টা করছে। সেনাবাহিনীর প্রধান থাকবে পাকিস্তানপন্থী এবং রাষ্ট্র যে পরিচালনা করবে বাংলাদেশে সেও থাকবে সম্পূর্ণ পাকিস্তানপন্থী, এবং বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দল থাকবে তারাও পাকিস্তানপন্থী থাকবে। আর যারা মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি আছে, যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। এবং আওয়ামী লীগ দলটাকে বিচার করা হবে বলে, ফেসিস্ট বলে, এগুলো বলে বলে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এখন আর দিতে চাইবে না। বলবে যে তাদের বিচার শেষ হলে তারা রাজনীতি করার অধিকার পাবে। বিচার করতে করতে এরকম অনেক বছর পার করে দেওয়ার প্ল্যানিং আছে এবং নিষিদ্ধ করে রাখার চেষ্টা করা হবে। পাকিস্তান সিন্ডিকেট যারা আছে বাংলাদেশে, জামাত ইসলামী সহ, তারা তাদের কাজ করে যাবে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যে সকল সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা কিন্তু ফিরে আসতে হবে বাংলাদেশে। যে কোনো বিনিময়ে, সশস্ত্র যুদ্ধের বিনিময়ে বলেন, আন্দোলনের মাধ্যমে বলেন, আওয়ামী লীগ রাজপথে নামতে হবে, তাদের দাবি আদায় করতে হবে। পাকিস্তান সিন্ডিকেট তাদের কাজ তারা করবে, মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে তাদের কাজ তারা রাজপথে নেমে আদায় করে নিতে হবে। আমি কারো উপর ভরসা করতে চাই না। ভারত এটা করবে, রাশিয়া এটা করবে, পাকিস্তান এটা করবে, ভরসা না করে আমি আমার জনগণের উপর ভরসা করতে চাই। যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে বাংলাদেশ, তাদের উপর ভরসা করতে চাই। তারাই রাজপথে নেমে তাদের অধিকার তারা ফিরিয়ে আনবে। কারণ বাংলাদেশের 50-60% মানুষ শুধু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, 80-90% মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। 10-15% মানুষ হয়তো মুক্তিযুদ্ধ বিরোধী হতে পারে। তাদের কারণে এতগুলো মানুষ কোণঠাসা থাকতে পারে না। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, জাতীয় পার্টিরও রাজনীতি করার অধিকার আছে, জামাত ইসলামীরও রাজনীতি করার অধিকার আছে, বিএনপিরও রাজনীতি করার অধিকার আছে। জনগণই ডিসাইড করবে নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে, কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না। আওয়ামী লীগকে যদি জনগণ ফেসিস্ট মনে করে, আওয়ামী লীগকে যদি জনগণ মনে করে তারা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে চলে, তারা মুক্তিযুদ্ধ চেতনা সত্যিকারে বিশ্বাস করে, তারা জনগণ ভোট দিবে না। এমনি আওয়ামী লীগ শুয়ে যাবে, এমনি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। আমি আপনি ডিসিশন দেওয়ার কে? আওয়ামী লীগ ফেসিস্ট দল, আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যাকারী। আপনারও একটা ভোট, একটা রিকশালারও একটা ভোট। তাই একটা রিকশালার ডিসিশনেরও প্রয়োজন আছে। সেই জিনিসটা আমরা যতদিন বুঝতে পারবো না, ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না। যতই সেনাবাহিনীর প্রধান চেঞ্জ করুন, যতই পাকিস্তানপন্থী সেনাবাহিনী বসান, যতই ইন্ডিয়াপন্থী সেনাবাহিনী বসান, যতই ভারতপন্থী রাষ্ট্রশাসক থাকুক, যতই পাকিস্তানপন্থী রাষ্ট্রশাসক থাকুক, আমাদের মগজ যদি পরিবর্তন না হয়, নিজেদের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না আসে, কোনো কিছুরই পরিবর্তন হবে না। তাই দেখা যাক যেভাবে নিউজ হচ্ছে, যেভাবে নিউজ চাওয়ার হয়েছে, আদৌ কি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে পরিবর্তন করে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান করা হচ্ছে কিনা ডিসেম্বরে। যদি সত্যি সত্যি এটা হয়ে যায়, তাহলে কিন্তু বিএনপির কপালে দুঃখ আছে এবং বাংলাদেশের জনগণের কপালও দুঃখ আছে। কারণ হাসনাত আব্দুল্লাহ 5 আগস্টের পরবর্তী সময় একটা স্ট্যাটাস দিয়ে বলেছিল, হয়তো এবার, না হয় নেবার। এটা এমনি বলেনি, কারণ হাসনাত আব্দুল্লাহ যে ডাইরেক্টলি জামাত শিবিরের সাথে যুক্ত, এটা আমরা সকলেই মোটামুটি ভালো করে জানি। এবার যদি না পারে জামাত ইসলামী একটা ভালো অবস্থায় আসতে বা ক্ষমতা না আসতে, তাহলে আর কখনো পারবে না। তাই শেষ চেষ্টা
জামাত ইসলামী চালাবে, সেটা সেনাবাহিনীর প্রধান চেঞ্জ করে হোক, ডক্টর ইউনূসকে কনভিন্স করে হোক, যে কোনো বিনিময়ে হোক, দরকার হলে দেশের মধ্যে জেনোসাইড হবে। এটাও কিন্তু জামাত ইসলামী একটা আগাম বার্তা দিয়েছে, যদি গণভোট এবং নির্বাচন একসাথে হয় তাহলে দেশের মধ্যে একটি জেনোসাইডও হতে পারে। তার মানে কি, তারা হারার অবস্থা হয়ে গেলে বা আসন কম পাবে মনে করলে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি নির্বাচনের দিন তৈরি করে দিবে, যাতে নির্বাচন বানচাল হয়ে যায়। এটাও দেশে ঘটতে পারে, কারণ জামাত ইসলামীর পক্ষে সকল কিছুই সম্ভব। সে কারণেই তো জামাত ইসলামের আমিরা বক্তব্য দেয়, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকে। শাহজাহান চৌধুরী চট্টগ্রামের আমির, সকল কিছু মুনাফিকি কথাবার্তা, শিরকি কথাবার্তা তাদের মুখে আমরা শুনতে পাই। তাই তাদের জন্য সকল কিছুই সম্ভব, কারণ যারা মুনাফিক তারা সকল কিছু করতে পারে। এত সহজ ভাবলে আমাদের চলবে না। দেখা যাক এই ডিসেম্বর মাসটা বাংলাদেশে কি ঘটতে চলেছে। আমাদের ডিসেম্বর মাসটা অপেক্ষা করতে হবে, তফসিল ঘোষণার পর কি হয় বাংলাদেশে সেটাও আমাদের দেখতে হবে।